এভরিওয়ান, গুড মর্নিং টু অল অফ ইউ। সো স্টুডেন্টস, আজকে আমরা এই ক্লাসে যেটা ডিসকাশন করব সেটা হচ্ছে আগের ক্লাসের যে কোশ্চেনগুলো বাকি ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এন্ড খুব ইন্টারেস্টিং, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এই ক্লাসে, সুতরাং তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি খুব মন দিয়ে দেখো এবং বোঝার চেষ্টা করো, এবং যে সমস্ত জায়গাগুলো কনসেপ্টে যে জায়গাগুলো আমি এক্সট্রা বলবো সেগুলো তোমরা খাতায় লিখে নিও, ঠিক আছে? তাহলে আমরা শুরু করি আজকের আমাদের স্টাডি। সো আমি শুরু করছি, কোশ্চেন একটা আমি বোর্ডে লিখবো, আফটার দ্যাট সেই কোশ্চেনটাকে এক্সপ্লেন করব এন্ড তার রিলেটেড যা কিছু থিওরি সেগুলো বলার চেষ্টা করব। আশা করি ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের জন্য। সো রাইট স্টুডেন্ট, শুরু করা যাক। আমি শুরু করি আমার ফার্স্ট কোশ্চেন, যেটা হচ্ছে Rx। সো আমরা জানি যে Rx টা কি, আর তার সাথে যেটা লেখা আছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, সেটা কি? এই দুটো জিনিসই আমাদের প্রথম চ্যাপ্টার যেটা অ্যালকাইল হ্যালাইড অ্যারাইড হ্যালাইড সেই চ্যাপ্টার থেকে আমরা জানি। সো স্টুডেন্টস, এই যে Rx, এই Rx মানে কি? এই Rx মানে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। This is known as alkyl halide. And lithium aluminum hydride, this is known as lithium aluminum hydride. Now এইগুলোর কাজ কি না? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আমরা জানি যে এটা একটা খুব স্ট্রং রিডিউসিং এজেন্ট, এন্ড এটা আমরা রিডিউস করার জন্য ব্যবহার করি, রাইট? রিডিউস করার জন্য ব্যবহার করি। এবং কি ফ্যাক্ট আমাদেরকে জানতে হয় এখান থেকে, যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড মানে আমরা কি দিচ্ছি না, হাইড্রাইড আয়ন দিচ্ছি, রাইট? সো হাইড্রাইড আয়ন কি করবে না, অ্যাজ এ নিউক্লিওফাইল সেটা এই জায়গাটাতে SN2 রিঅ্যাকশন করে। এখানে কি হয়, SN2 রিঅ্যাকশন করে, হাইড্রাইড আয়নটা এখানে যায় এন্ড ডেফিনেটলি RH ফর্ম করে। বোঝা গেল? তাহলে আমরা কি পাচ্ছি, একটা হাইড্রোকার্বন পাচ্ছি এখান থেকে, রাইট? তো এই জায়গাগুলো, এই যে আর এর বদলে আর এর যে জায়গা, আর এর মধ্যে যেটা আমরা দিতে পারি, আমরা দিতে পারি CH3, আমরা দিতে পারি C2H5, ওকে? এবং আর এর জায়গাতে আমরা আইসোপ্রোপাইল গ্রুপও দিতে পারি। সো এই জিনিসগুলো আমরা জানি। সো একটা एग्जांपलের মাধ্যমে আমরা জিনিসগুলো দেখে নিলাম। নেক্সট স্টুডেন্ট, যাই আমরা নেক্সট কোশ্চেনে। আমাদের দ্যাট ইজ একটা সিস্টেম দেওয়া আছে এখানে CH2 OH and OH। নাও এখানে বলছে যে তুমি HCl দাও এবং হিট করো। তো এখানে কি হবে HCl দিলে না, এই সিস্টেমটাকে ভালো করে আমরা দেখে নিই। তো দেখো, এই যে এটা যদি আমি বাদ দিই, এই যে জায়গাটা ধরো OH নাই, এখানে OH যদি না হয় তাহলে এটা বেঞ্জাইল অ্যালকোহল। আবার যদি উপরের পোরশনটা না থাকে তাহলে সেটা হচ্ছে একটা ফেনল, রাইট? কিন্তু আমরা কি করছি, এই দুটো সিস্টেম একসাথে এক্সিস্ট করছে এবং তার সাথে আমরা দিচ্ছি কি HCl। এবারে আমাদেরকে জানতে হবে যে প্রোডাক্ট কি হবে। তো স্টুডেন্টস, এইখানে যে এই যে OH টা আছে, সেই OH টা কিন্তু আমরা দেখছি যে একটা CH3 আই মিন sp3 কার্বনের সাথে সেটা কানেক্টেড আছে, রাইট? এবং এইখানে যে কার্বনটা, এই কার্বনটা sp2 কার্বন, সেটার সাথে কিন্তু OH টা কানেক্টেড আছে। এই দুটো OH এর কিন্তু তার যে কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি সেটা কিন্তু আলাদা ধরনের। কিভাবে আমরা বুঝবো যে এই যে OH যেটা আছে সেটা কিন্তু এই HCl এর সাথে রিঅ্যাক্ট করবে এবং ডেফিনেটলি এই OH টা কিন্তু রিঅ্যাক্ট করছে না। সুতরাং আমরা প্রোডাক্টটা লিখে নিব এইভাবে, প্রোডাক্টটা আমরা লিখে নিব এইভাবে। এটা হবে আমাদের CH2Cl আর OH অ্যাজ ইট ইজ এখানে কিন্তু থাকছে। বোঝা গেল জিনিসটা কি রকম? তাহলে যেটা বেঞ্জিন রিংয়ের সাথে ডাইরেক্ট OH যুক্ত আছে সেটার সাথে কিন্তু HCl রিঅ্যাক্ট করছে না, কারণ এখানে একটা কনজুগেশন হয়, বেঞ্জিন রিংয়ের সাথে অক্সিজেনের লোন পেয়ারটা ইনভলভ থাকে, CO পার্শিয়ালি ডাবল বন্ড ক্যারেক্টার এখানে থাকে, সেজন্য ওটা কিন্তু ওইভাবে রিপ্লেসমেন্ট হয় না। আমরা বুঝে গেছি। নেক্সট আমরা চলে আসি আমাদের নেক্সট কোশ্চেনে। কি বলছে, এইভাবে একটা সিস্টেম দেওয়া আছে, এখানে লেখা আছে CH2 CH3 আর এখানে দেওয়া আছে NO2। সো স্টুডেন্টস, এখানে কি হয়, এখানে কি রিএজেন্ট দিচ্ছি আমি? এই রিএজেন্টটা হচ্ছে ব্রোমিন এন্ড UV লাইট, খুব ইম্পর্টেন্ট একটা রিঅ্যাকশন। তো কিভাবে হয় এটার প্রোডাক্টটা না, দেখো এই যে কার্বনটা, এই কার্বনের সাথে যে হাইড্রোজেনটা আছে সেই হাইড্রোজেনটা আমাদের কি হবে না, ব্রোমিন দিয়ে রিপ্লেস হবে, ঠিক আছে? নেক্সট টু ডাবল বন্ড যে কার্বনটা আছে সেটা কি হবে না, ব্রোমিন দিয়ে রিপ্লেস হবে। তো ডেফিনেটলি আমরা এখানে করে নিই এটা। প্রথমে আমরা বেঞ্জিন রিংটা লিখে নিই এন্ড এই যে NO2, সেই NO2 টাকে লিখে নিই। দেন আমরা কি করব, দেন আমরা করব এই জায়গাটাতে হাইড্রোজেন, সেইখানে একটা লিখে দিলাম এবং এই হাইড্রোজেনটাকে আমরা ব্রোমিন দিয়ে রিপ্লেস করছি। সুতরাং এই হচ্ছে আমাদের ডিজায়ার্ড প্রোডাক্ট। ক্লিয়ার স্টুডেন্টস?
এটা নয় কিন্তু, ঠিক আছে, এই কার্বনটার ক্ষেত্রেই আমরা সাবস্টিটিউশনটা করব হাইড্রোজেনকে ব্রোমিন দিয়ে। ওকে, এই কাজটা এনপিএস দিলেও করা যায়। ওকে, এনপিএস দিয়েও আমরা এটাকে করতে পারি। নেক্সট চলে আসি আমরা নেক্সট রিঅ্যাকশনে আমাদের এইখানে আমাদের কি আছে CH3। তো এই যে CH3 এই সিস্টেমটাতে আমরা কি দিচ্ছি না, এই সিস্টেমটাতে আমরা দিচ্ছি হাইড্রোজেন আয়োডাইড। নাও এই যে সিস্টেমটা এখানে হাইড্রোজেন আয়োডাইড দিলে কি হবে না, এই যে ডবল বন্ড, এই ডবল বন্ডটা এখানে এডিশন হবে, HX মলিকিউল এডিশন হবে। এবং যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি শুধু HX টাইপের মলিকিউল দেওয়া আছে, কোনো পারক্সাইড নেই, সুতরাং এখানে মার্কোনিক অফ এডিশন আমরা করব। তো মার্কোনিক অফ এডিশন করব আমরা, মার্কোনিক অফ এডিশন আমরা এখানে করি। তাহলে মার্কোনিক অফ কি বলেছে যে এই যে নিউক্লিওফাইল যেটা দেখতে পাচ্ছি যে I মাইনাস, সেটা নেগেটিভলি চার্জ, এবং ওই নেগেটিভলি চার্জ যে নিউক্লিওফাইল সেটা কোনখানে যাবে না, এই যে আনস্যাচুরেটেড যে পার্ট সেটা এই জায়গাটাতে কিন্তু এটা অ্যাটম। ওকে, তাহলে আমাদের প্রোডাক্ট কি হচ্ছে এখান থেকে স্টুডেন্টস, না প্রোডাক্ট হচ্ছে আমাদের এইখানে CH3 আর এইখানে চলে আসছে আমাদের I। ওকে, আর এখানে অলরেডি একটা হাইড্রোজেন ছিল আর একটা হাইড্রোজেন এখানে গিয়ে পৌঁছেছে। তো দিস ইজ आवर ফাইনাল প্রোডাক্ট। কোনো ডাউট নেই এটাতে, আশা করি ঠিক আছে, বোঝা গেছে, লিখে নিয়েছো তোমরা এটা। ওকে, নেক্সট আমরা নেক্সট রিঅ্যাকশনে যাই। নেক্সট রিঅ্যাকশন বলছে CH3 CH2 Br প্লাস সোডিয়াম আয়োডাইড, এখানে দিচ্ছি আমরা অ্যাসিটোন। ওকে, সো এই রিঅ্যাকশনটাতে আমরা কি দেখছি কি হবে না, রিঅ্যাকশনটা দেখে তোমরা বুঝতে পেরেছো যে এই যে সোডিয়াম আয়োডাইড আর অ্যাসিটোন এটা কোথায় থাকে, আমাদের ফার্স্ট চ্যাপ্টারটা থেকে পড়েছি আমরা কোথায় থাকে এটা, এটার কি নাম, এটার নাম হচ্ছে ফিঙ্গেলস্টাইন রিঅ্যাকশন। यस, ফিঙ্গেলস্টাইন রিঅ্যাকশন, এটার নাম হচ্ছে ফিঙ্গেলস্টাইন রিঅ্যাকশন, সেটা আমরা দেখলাম। তো কি হয় ফিঙ্গেলস্টাইন রিঅ্যাকশন স্টুডেন্টস, না এখানে কি হয় না, এই যে হ্যালোজেন এক্সচেঞ্জ হয়, কি হয় না হ্যালোজেন এক্সচেঞ্জ হয়। यस, হ্যালোজেন এক্সচেঞ্জ হয়। তাহলে এই যে ব্রোমিন আর আয়োডিন নিজেদেরকে একে অপরকে রিপ্লেস করে এবং আমাদের প্রোডাক্ট কি তৈরি হয় না CH3 CH2 I এবং তৈরি হয় NaBr। বোঝা গেল, পুরো ক্লিয়ার একদম। ওকে, এই সিস্টেমগুলো শুধু চেঞ্জ থাকবে আর কিছু না, শুধু আয়োডিন কে ওই ব্রোমিন ক্লোরিন দিয়ে রিপ্লেস করব আমরা। ওকে, বোঝা গেল, এখানে কিন্তু ফ্লুরিন আমরা দিচ্ছি না। ওকে, এখানে আমরা ক্লোরিন আর ব্রোমিনই দিই। নেক্সট আমরা চলে আসি, তো এইভাবে কোশ্চেনের মাধ্যমে পুরো চ্যাপ্টারটাকে আমি রিভিশন করাচ্ছি, সুতরাং ক্লাসটা খুব মন দিয়ে দেখো তোমরা। নেক্সট কোশ্চেনে আসি আমরা। নেক্সট কোশ্চেনের মলিকিউলটা হচ্ছে এটা প্লাস এখানে দিচ্ছি আমরা ব্রোমিন আর ইউভি রে। বলো তোমরা কি হতে পারে এটা, কি হতে পারে এটা বলো। তো সেম জিনিস আমরা জানি এখানে যে ব্রোমিন ইউভি দেওয়া আছে, তাহলে এই যে এখানে যে হাইড্রোজেনগুলো আছে সেই হাইড্রোজেনগুলোকে আমরা ফোকাস করি, রাইট। তো এইখানে হাইড্রোজেনটা কি না, এই হাইড্রোজেনটার সাথে ব্রোমিনকে রিপ্লেস করে দেবো, তাহলে প্রোডাক্ট পাবো আমরা। এটা অ্যাজ ইট ইজ থাকুক, এইখানে আমাদের ব্রোমিন চলে আসছে, তো এটা আমাদের প্রোডাক্ট। বুঝা গেল। এরপরে নেক্সট কোশ্চেনে আমরা চলে আসি। না এখানে একটা সিস্টেম লিখি আমি, সিস্টেমটা লিখছি আমি 1 ক্লোরোপ্রোপেন 1 ক্লোরোপ্রোপেন, তারপরে লিখছি আমি আইসোপ্রোপাইল ক্লোরাইড তারপরে আমি লিখছি 1 ক্লোরোবিউটেন তো এই কোশ্চেনটাতে বলছে বয়লিং পয়েন্ট অর্ডার হিসেবে সাজাও। কনসেপ্টটা ভালো করে শিখো। তো স্টুডেন্টস এখানে আমি যেটা বলছি খুব ভালো করে শুনো, এই ধরনের মলিকিউলগুলো বয়লিং পয়েন্ট যদি আমাদেরকে বলে যে সাজাও এদেরকে অ্যাসেন্ডিং অর্ডারে বা ডিসেন্ডিং অর্ডারে, আমাদের কনসেপ্টটা কি না সারফেস এরিয়া, আমাদের কনসেপ্ট কি না মলিকুলার ইন্টারঅ্যাকশন, আমাদের কনসেপ্ট কি না মলিকুলটার লিনিয়ার না মলিকুলের মধ্যে সাবস্টিটিউশন আছে না মলিকুল স্ফেরিক্যাল সেট। তো এই যে কনসেপ্টগুলো বললাম খুবই ইম্পর্টেন্ট। সারফেস এরিয়া, ইয়েস ডেফিনেটলি সারফেস এরিয়া একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর টু ডিটারমাইন দ্য বয়লিং পয়েন্ট অফ মলিকুল।
স্টুডেন্টস কি হয় না, যদি সারফেস এরিয়া কোনো একটা মলিকুলার বেশি হয় তাহলে না তাদের না মলিকুলার ইন্টারঅ্যাকশন বেশি হয়। यस, তাদের কি হয় না মলিকুলার ইন্টারঅ্যাকশন বেশি হয়। ওকে, আর যত মলিকুলটা না, যত মলিকুলের মধ্যে দেখবে যে ব্রাঞ্চিং হচ্ছে, ওকে, সো যত ব্রাঞ্চিং হচ্ছে, লাইক এইভাবে ব্রাঞ্চিং হচ্ছে, তাহলে কি হয় না মলিকুলটার মধ্যে ইন্টারঅ্যাকশনটা কিছুটা কম হয়, এবং ডেফিনেটলি কম হওয়ার সাথে সাথে কি হয় না বয়লিং পয়েন্টটা কমে যায় উইথ ব্রাঞ্চিং। আমরা দেখেছি এখানে ব্রাঞ্চিং এর সাথে সাথে কি হয় না ওর বয়লিং পয়েন্টটা কমে যায়, এবং যখন মলিকুলগুলো অনেক স্ফেরিক্যাল টাইপের শেপ হয়, তাহলে দেখো স্টুডেন্ট দুটো স্ফেরিক্যালের মধ্যে একটা জায়গাতে কন্টাক্ট হয় না, একটা জায়গাতে, মানে মিনিমাম সারফেস এরিয়া ইন কেস অফ স্ফেরিক্যাল সিস্টেম। সুতরাং এই জায়গাটাতে কিন্তু আমরা দেখব যে বয়লিং পয়েন্টটা অনেকটাই কমে যাচ্ছে, অনেকটাই কমে যাচ্ছে বয়লিং পয়েন্ট। বোঝা গেল কনসেপ্টটা কি? তাহলে এইবারে তোমরা এই কোশ্চেনের অ্যানসার দাও। তাহলে দেখো এই যে 1 ক্লোরোপ্রোপেন আর 1 ক্লোরোবিউটেন, সবথেকে বড় লম্বা চেইন, কার্বনের যত লম্বা চেইন থাকবে না সেটা তত বেশি ইন্টারঅ্যাকশন হবে, তত বেশি সারফেস এরিয়া হবে, এবং তার ইন্টারঅ্যাকশনটা মলিকুলার ইন্টারঅ্যাকশনটা বেশি হওয়ার জন্য তার বয়লিং পয়েন্টটাও বেশি হবে। বোঝা যাচ্ছে? তাহলে আমাদের এই যে জায়গাটাতে ক্লোরোবিউটেনের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে সবথেকে বেশি সারফেস এরিয়া এবং ক্লোরোবিউটেনের মলিকুলার ইন্টারঅ্যাকশনটা বেশি, সুতরাং এইটাকে আমরা 1 নম্বরে রাখি। ওকে, এরপরে কি স্যার না, এরপরে হচ্ছে না ক্লোরোপ্রোপেনের কাজ, কারণ এটাও লিনিয়ার, নো ব্রাঞ্চিং উইথ দ্য ক্লোরোপ্রোপেন, তাহলে আমরা এটাকে 2 নম্বরে রাখি। ঠিক আছে, এরপরে যেটা আমাদের বেঁচে থাকছে আইসোপ্রোপাইল, সেটা কি রকম সিস্টেম না আমি বলে দিচ্ছি। আইসোপ্রোপাইল সিস্টেমটা কি রকম স্টুডেন্ট না, প্রোপাইল আইসোপ্রোপাইল মানে এইখানে CH3, এইখানে CH3 আর এইখানে হাইড্রোজেন। ওকে, এটা CH3 হাইড্রোজেন। তো এই যে গ্রুপটা, এটা হচ্ছে আইসোপ্রোপাইল গ্রুপ, এটা আমাদের আইসোপ্রোপাইল গ্রুপ, খুব ইম্পর্টেন্ট, কার্বন তিনটাই আছে এখানে আইসোপ্রোপাইল গ্রুপ। তাহলে এই যে ব্যাপারটা বোঝা গেল, তাহলে এটা 3 নাম্বার। ক্লিয়ার হলো তো? কনসেপ্ট ক্লিয়ার একদম? ঠিক আছে, নেক্সট আমরা কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন বলছে এইভাবে দুটো মলিকুল দিচ্ছি, এটা একটা মলিকুল, আরেকটা মলিকুল এটা। কোশ্চেন বলছে আমাদের যে এদের মধ্যে, দুজনের মধ্যে SN1 রিঅ্যাকশনে কে ফার্স্টটা রিঅ্যাকশন করে। তো স্টুডেন্ট না SN1 রিঅ্যাকশন সম্পর্কে আমরা যেটা জানি যে SN1 রিঅ্যাকশন এটা একটা কার্বোকেটায়ন ফরমেশনের মধ্যে দিয়ে যায়, দ্যাট ইজ দ্য আরডি স্টেপ। দিস ইজ দ্য ফার্স্ট থিং দ্যাট উই শুড রিমেম্বার রিগার্ডিং দিস রিঅ্যাকশন। SN1 সম্পর্কে আমাদের এটা জানা উচিত, রাইট? এরপরে কি জানা উচিত না, যখন সেটা কার্বোকেটায়ন দিয়ে যাচ্ছে তো আমাদেরকে জেনে নিতে হবে যে হোয়াট ইজ দ্য স্টেবিলিটি অফ দ্য কার্বোকেটায়ন, আইদার ইট ইজ 2 ডিগ্রি অর 3 ডিগ্রি। আমরা জানি যে 2 ডিগ্রি কার্বোকেটায়ন লেস স্টেবল অ্যাজ কম্পেয়ার টু 3 ডিগ্রি কার্বোকেটায়ন, রাইট? সো দেখো আমরা সিস্টেমের মধ্যে 3 ডিগ্রি কার্বোকেটায়ন তৈরি হচ্ছে না 2 ডিগ্রি কার্বোকেটায়ন তৈরি হচ্ছে। ওকে, সো দেখা যাক এই যে এগুলো কিন্তু মিথাইল গ্রুপ। ওকে, এগুলো কিন্তু সবগুলাই মিথাইল সিস্টেম। তো এইখান থেকে যে CCl বন্ডটা ব্রেক করছে স্টুডেন্ট, CCl বন্ড ব্রেক করার মাধ্যমে তো কার্বোকেটায়ন তৈরি হয়। ওকে, এই যে Cl এটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট নিয়ে চলে যায় ওর ইলেকট্রনটাকে, তো কার্বন বিকামস পজিটিভ, এবং এইভাবে আমরা এখানে একটা কার্বোকেটায়ন পাচ্ছি, দ্যাট ইজ 3 ডিগ্রি। ওকে, এবং সেম ভাবে আমি যদি এখানে দেখি, তাহলে এটা আমাদের এখানে পজিটিভ চার্জ, তো এটা আমরা দেখব 2 ডিগ্রি, এখানে একটা হাইড্রোজেন আছে। ওকে, তো এইবারে তোমরা বলো যে এই যে 2 ডিগ্রি আর 3 ডিগ্রি এটার মধ্যে কে বেশি স্টেবল? ডেফিনেটলি 3 ডিগ্রি বেশি স্টেবল। তাহলে 3 ডিগ্রি যদি বেশি স্টেবল হয়, তাহলে SN1 রেট অফ রিঅ্যাকশন এটার বেশি হবে। ওকে, এইভাবে আমি জিনিসগুলোকে এক্সপ্লেইন করতে পারি। নেক্সট আমরা চলে আসি আমাদের নেক্সট কোশ্চেনে। দেখো এটা একটা মলিকুল বিয়ার, এবং এখানে কি দেওয়া আছে না, এখানে দেওয়া আছে ম্যাগনেসিয়াম এবং ট্রাইকার্বন। খুব ইম্পর্টেন্ট জায়গাটা কি তৈরি হবে না, এখানে তৈরি হবে আমাদের গ্রিগনার রিএজেন্ট। यस, গ্রিগনার রিএজেন্ট জিনিসটা কি না, একটা গ্রিগনার রিএজেন্ট একটা অর্গানোমেটালিক কমপ্লেক্স, একটা অর্গানোমেটালিক কম্পাউন্ড, রাইট? একটা অর্গানোমেটালিক মলিকুল আমরা দেখব এখানে। তাহলে কিভাবে তৈরি হয় এটা না, এই জায়গাটাতে কার্বন এবং মেটালের মধ্যে কি থাকে না, ডাইরেক্ট লিঙ্কেজ থাকে, ডাইরেক্ট বন্ড থাকে। কার্বন আর মেটাল কি থাকে না, গ্রিগনার রিঅ্যাকশনে কার্বন আর মেটালের মধ্যে ডাইরেক্ট বন্ডিং থাকে।
এবার আমরা জানি স্টুডেন্টস কি মেটাল যারা হয় তারা ইলেকট্রোপজিটিভ ইন নেচার, মানে মেটালের সাথে যারা যুক্ত থাকে তাদেরকে কি করে মেটাল ইলেকট্রন ডোনেট করে। তাহলে এখানে কার্বন যেহেতু ডোনেট যুক্ত আছে সাথে, তাহলে মেটাল কি করে কিছুটা ইলেকট্রন দিয়ে দেয়। সুতরাং এই চলে আসে ডেল্টা মাইনাস স্টেটে আর এই চলে আসে ডেল্টা প্লাস স্টেটে। বোঝা গেল? তাহলে এই যে এখানে একটা পোলারিটি আমরা দেখতে পাবো ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস। তো এই হচ্ছে আমাদের গ্রেটার রিএজেন্ট। আর গ্রেটার রিএজেন্টকে বানানোর সময় ড্রাই যেটা কন্ডিশন খুব ইম্পর্টেন্ট, আমাদের ড্রাই ইথারের প্রেজেন্সে করা হয়। যদি কোনো ময়েস্ট অ্যাকোয়াস সিস্টেম বা অ্যাসিডিক সিস্টেম থাকে তাহলে সেখান থেকে গ্রিগনার রিএজেন্ট H+ কে তুলে নিয়ে কি করে না হাইড্রোকার্বন করসপন্ডিং হাইড্রোকার্বনে কনভার্ট হয়। সুতরাং ড্রাই কন্ডিশনটা থাকা খুবই নেসেসারি। এন্ড ডেফিনেটলি তার পরের কোশ্চেনটা যেটা আমি অ্যাড করছি এখানে, আমরা অ্যাড করছি H2। তাহলে H2 অ্যাড করলে কি হয় না, এই যে এই পার্টটা নেগেটিভ পার্ট, এবং নেগেটিভ পার্টটা কি করে না H+ কে নিয়ে নেই এখান থেকে এন্ড তৈরি করে নেই আমাদের এটা আমাদের সাইক্লোহেক্সেন, আমাদের এখানে ডিজায়ার্ড প্রোডাক্ট, রাইট। তো আর তারপরে কি হয় না প্লাস MgOH এটা আমাদের সাইড প্রোডাক্ট। নেক্সট হই, বোঝা গেল? নেক্সট চলে আসি আমরা। নেক্সট বলছে আর Br প্লাস Mg, তো সেম জিনিস একই ব্যাপার এটা ড্রাই ইথার। সো ড্রাই ইথার প্রেজেন্সে প্রথমে তো আমরা গ্রিগনার রিএজেন্ট বানাবো MgBr। এরপরে স্টুডেন্টস কি বলছে না এটাতে না জল দেওয়া হচ্ছে না, কি দিচ্ছে মাথায় রাখবো D2O, দ্যাট ইজ ভারী জল। D2O দ্যাট ইজ হেভি ওয়াটার দিচ্ছি আমরা। তো এখান থেকে আমরা কি পাবো D+, তাহলে আমাদের কি তৈরি হবে RD। এটা কিন্তু আমাদের ডিজায়ার্ড প্রোডাক্ট এবং তার সাথে তৈরি হচ্ছে MgODBr, রাইট? বোঝা গেল? চলো নেক্সট চলে আসি আমরা আমাদের নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন বলছে তিনটা মলিকিউল আছে আমার কাছে, লিখছি মলিকিউলগুলো CH2 Cl2 CH Cl3 and CCl4। বলা হচ্ছে না এদের ডাইপোল মোমেন্ট অনুসারে সাজাও, ডাইপোল মোমেন্ট অনুসারে এদেরকে সাজাও। তো এই ধরনের কোশ্চেন আমরা দেখি প্রতি বছরই আসে। তো ডাইপোল মোমেন্ট অনুসারে যদি সাজাই আমরা কিভাবে সাজাবো, প্রথমে তো আমরা এদের স্ট্রাকচারগুলো লিখে নিই। তাহলে CH Cl2, তাহলে আমরা লিখি এইভাবে, এখানে Cl দিলাম, এখানে Cl দিলাম, এখানে H দিলাম, এখানে H দিলাম, ওকে। আচ্ছা তারপরে আমি এটার ক্ষেত্রে লিখি, এখানে Cl দিলাম, Cl দিলাম, Cl দিলাম, H দিলাম। এরপর আমি এর ক্ষেত্রে লিখি Cl দিলাম, Cl দিলাম, Cl দিলাম, Cl দিলাম। তাহলে স্টুডেন্টস কি হচ্ছে ব্যাপারটা না, এই যে জায়গাটা CCl বন্ড যেটা পোলার বন্ড, এবং এখানে আমরা একটা যে বন্ড মুভমেন্ট পাচ্ছি সেটাকে আমরা এইভাবে এক্সপ্রেস করতে পারি, রাইট? এটা এইভাবে যাচ্ছে, এইভাবে একটা যাচ্ছে, এই দিক থেকে এইখানে CCl এই দিকে যাচ্ছে, আর এই দুজনের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে একটা ওভারঅল কিন্তু রেজাল্টেন্ট বন্ড মুভমেন্ট আমরা কিন্তু এখানে দেখতে পাবো। সুতরাং এর ক্ষেত্রে যে এটা ডেফিনেটলি এই দিকে যাবে, এবং এর ক্ষেত্রে যে মিউর ভ্যালুটা সেটা আমাদের ক্ষেত্রে কত 1.62D, ওকে। বোঝা গেল? এইবারে এই মলিকিউলটা তাহলে যথেষ্ট ডাইপোল মোমেন্ট আছে দেখছি আমি। এরপরে যদি এটাতে যাই আমি তাহলে CCl, অর্থাৎ CCl মানে এই সাইডে চলে যাচ্ছে, এটা এই সাইডে চলে যাচ্ছে, আর এটা এই সাইডে চলে যাচ্ছে। তাহলে দেখতে পাচ্ছি আমরা যে কোথাও না কোথাও এই যে এখানে রেজাল্টেন্ট একটা কাজ করছে, এবং এই দিকের যে ভ্যালুটা মোমেন্টটা সেটা ওকে কিছুটা ক্যান্সেল আউট করছে। সুতরাং এইখানে যে মিউর ভ্যালুটা আমরা পাবো সেটা একটু কম পাবো, 1.03D, ওকে। এরপরে কি না এইখানে যদি দেখি আমি তাহলে একটা CCl উপরের দিকে একটা বন্ড মোমেন্ট কাজ করছে, এবং এইগুলো ইন্ডিভিজুয়ালি যদি আমি দেখি তাহলে একটা রেজাল্টেন্ট নিচের দিকে কাজ করছে, যেটা কিন্তু কি করছে না একে একদম প্রশমিত করছে, দ্যাট ইজ নিউট্রালাইজ করার মাধ্যমে আমরা দেখছি যে এখানে একদম জিরো। তাহলে স্টুডেন্টস আমরা এখানে ইজিলি তাদেরকে সাজিয়ে নিতে পারি যে তাদের ডাইপোল মোমেন্ট অনুসারে কি হবে অর্ডারটা। তো ডেফিনেটলি এটা এক নম্বরে থাকছে, দেন এটা, ওকে। তো এই ধরনের কোশ্চেন আমরা ইজিলি হ্যান্ডেল করতে পারবো। সো ডেফিনেটলি নেক্সট কোশ্চেন আমরা চলে যাই, দ্যাট ইজ CH3 CH2 CH2 then CH2OH। নাও এইখানে যদি দেওয়া হচ্ছে, এখানে দেওয়া আছে এখানে P ফসফরাস আর I2, বলো ফসফরাস আর I2 দিলে কি হবে? তো আমি এই রিঅ্যাকশনটার মাধ্যমে অনেক কিছু জিনিস বলছি। তো P আর I2 যদি দেওয়া হয়
তাহলে এই যে OH যেটা আছে এই OH টা রিপ্লেস হবে আয়োডিন দিয়ে CH2 এইভাবে। ওকে, এবারে যদি আমি এই রিঅ্যাকশনটাতে আমরা PCl5 দিতাম তাহলে এটা কি হতো না Cl হতো। এই রিঅ্যাকশনটাতে যদি আমি PCl3 দিতাম তাও সেম ঘটনা। এই রিঅ্যাকশনটাতে যদি আমি HCl দিতাম তাও সেম ঘটনা Cl হতো। এই রিঅ্যাকশনটাতে যদি আমি HBr দিতাম তাহলে Br আসতো। এই রিঅ্যাকশনটাতে যদি আমি HCl HI দিতাম I আসতো। এই রিঅ্যাকশনটাতে যদি আমি Asocial2 দিতাম তাহলে Cl আসতো। বোঝা গেল? তাহলে এইভাবে ক্লোরিনেটিং এজেন্ট, ব্রোমিনেটিং এজেন্ট দেওয়ার মাধ্যমে আমি অ্যালকোহল দ্যাট ইজ দ্য OH গ্রুপকে কিন্তু আমরা অ্যালকাইল হ্যালাইডের সিস্টেমে নিয়ে যেতে পারি। ওকে, তো এটা আমাদের ছিল এখানে কোশ্চেন। নেক্সট চলে আসি আমরা CH3 CH2Cl CH3 CH2Cl প্লাস NaI এখানে দেওয়া আছে ড্রাই অ্যাসিটন। তো স্টুডেন্ট এটা আমাদের খুবই পরিচিত রিঅ্যাকশন। ডেফিনেটলি NaI আর ড্রাই অ্যাসিটন মানেই ফিঙ্গেলস্টাইন ওকে, তাহলে কি হয় না এই যে Cl এখানে আর I যেটা নিজেদেরকে হ্যালোজেন এক্সচেঞ্জ করবে, এখানে আমাদের হ্যালোজেন এক্সচেঞ্জ হবে। ওকে, এবং হ্যালোজেন এক্সচেঞ্জের পরে কি হচ্ছে না CH3 CH2I আমরা তৈরি করতে পারছি এখান থেকে, রাইট? বোঝা গেল? নেক্সট কি করব আমরা? নেক্সট কোশ্চেন বলছে যে যদি আমরা এটাতে অর্থাৎ এটা আমি আলাদা করে লিখি, আমি একটা নতুন মলিকিউল লিখছি CH3Br প্লাস আমি লিখছি SbF3 বা আমি লিখছি AgF। ওকে, আর অনেক ক্লোরিনেটিং এজেন্ট আছে। তো এখানে কি হবে না এই যে ব্রোমিন যেটা আছে সেই ব্রোমিনটা এখানে আমরা ক্লোরিন দিয়ে রিপ্লেস করব। ওকে, তাহলে কি হবে আমাদের প্রোডাক্ট না CH3F এবং এই যে রিঅ্যাকশনটা এই রিঅ্যাকশনটার নাম হচ্ছে কি না সোয়ার্টস রিঅ্যাকশন। ঠিক, সোয়ার্টস রিঅ্যাকশন। তাহলে আমাদেরকে যদি ক্লোরিন দিয়ে রিপ্লেসমেন্ট করতে হয় অ্যালকাইল হ্যালাইডকে তাহলে আমরা সোয়ার্টস রিঅ্যাকশনে যাব। আমাদেরকে যদি অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকাইল আয়োডাইড করতে হয় তাহলে আমরা ডেফিনেটলি ফিঙ্কেলস্টাইনের মাধ্যমে যাব। বোঝা গেল? ওকে, এরপরে চলে আসি আমরা নেক্সট কোশ্চেনে আমাদের না এখানে একটা মলিকিউল লিখছি আমি CH3 CH2 CH ডাবল বন্ড CH2। এখানে স্টুডেন্টস দেওয়া হচ্ছে না HBr, এখানে আমরা দিচ্ছি HBr এবং O2 মাইনাস। এই যে O2 মাইনাস যদি আমাদের পরীক্ষার কোশ্চেন খাতাতে থাকে, কোশ্চেনে থাকে, কোশ্চেন পেপারে O2 মাইনাস, তাহলে কি ভাববো আমরা না এটাই হচ্ছে H2O2 মানে পারক্সাইড। ঠিক, পারক্সাইড। তাহলে এই পারক্সাইড আয়নের প্রেজেন্সে HBr দেওয়া মানে তো অ্যান্টি মার্কোনিক, রাইট? তাহলে এটা মানে তো অ্যান্টি মার্কোনিক এটাই মানেই হয় অ্যান্টি মার্কোনিক। সুতরাং আমরা জানি অ্যান্টি মার্কোনিক কি হয় যে এই যে বিআরটা সেটা এখানে যুক্ত হয়। ঠিক, তাহলে লিখছি আমরা এখানে আমরা বিআর দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম H। তাহলে এই ছিল আমাদের প্রোডাক্ট, খুবই সহজ। ওকে, খুবই সহজ। এরপরে বলছে কি না এইখানে আমাদের NaI দিতে হচ্ছে, এইভাবে NaI দিতে হচ্ছে। এগুলো কিভাবে সাজানো থাকে, এইটা দেওয়া থাকলো বললো যে এটা x, তাহলে x এর জায়গায় তোমাকে এটা লিখতে হবে। এন্ড বললো তারপরে x এর মধ্যে NaI দেওয়া হলো ডাইঅ্যাসিটোনে, তখন কি হবে ওটা y দেওয়া হলো, x y আইডেন্টিফাই করো। এই ধরনের কোশ্চেন আছে। তাহলে এই যে কোশ্চেনগুলো কিছুটি যদি রিএজেন্ট কেউ জানে, রিঅ্যাকশনটা সম্পর্কে ধারণা থাকে, তাহলে ডেফিনেটলি x y এর মান a b c এর মান আমরা ইজিলি বলতে পারবো। তাহলে এই যে এখানে CH3 CH2 কি হবে এখানে अगेन फिंगर स्टेट रिएक्शन। ओके डन बाय। এটা আমি করে দিই এখানে। নেক্সট চলে যাই নেক্সট কোশ্চেনে আমরা। নেক্সট কোশ্চেন কি বলছে, এখানে একটা মলিকিউল লিখছি আমি। এই মলিকিউলটাতে এখানে আছে আমাদের Br আর এই জায়গাটাতে আছে আমাদের এইখানের মধ্যেই আছে আমাদের CH3। ঠিক, তাহলে এই জায়গাটাতে কি দিচ্ছি আমরা, এখানে দিচ্ছি একটা স্ট্রংটা বেস দিচ্ছি আমরা। ঠিক আছে, স্ট্রং বেস মানে আমরা দিচ্ছি C2H5O Na+, তারপর এখানে ওর করেসপন্ডিং যে অ্যালকোহলটা আছে সেটা। নাও এটা কি হবে, এটাতে কি হতে পারে বলে মনে হচ্ছে তোমাদের, বল কি হতে পারে? তো দেখো এখানে না বেসের কাজ কি, মানে বেস কেন দেই, বেসের উদ্দেশ্যটা কি? কোনো একটা সিস্টেমে বেস দেওয়া মানে কি, বেস দেওয়া মানে H+ কে নেওয়া। তাহলে যেখান থেকে H+ পাবো আমি সেই জায়গাটা থেকে H+ তুলে নেব। ওকে,
এবং H+ তুলে নেওয়ার পর কি হবে সেখানে একটা এলিমিনেশনের কনসেপ্ট আসছে আমাদের। তো দেখো এখানে যে কোনখানে হাইড্রোজেন अवेलेबल আছে, তো এই জায়গাটার হাইড্রোজেনটা আমরা তুলতে পারি আর আমরা তুলতে পারি এইখানের হাইড্রোজেনটা। তাহলে এখান থেকে আমরা দুটো প্রোডাক্ট পাবো। প্রথমে না আমরা এই হাইড্রোজেনটাকে তুলি, ঠিক আছে, এই হাইড্রোজেনটাকে তুললাম, তাহলে মলিকিউলটার মধ্যে কোনো পরিবর্তন আসছে না আমাদের। এইখানে হাইড্রোজেনটা যদি তুলি আমরা, তাহলে এখানে একটা ডাবল বন্ড আসবে আর এইখানে রিঅ্যাক্টটাকে বের করে দেবে। কে তুলছে না, এই যে মলিকিউলটা আছে এখানে C2H5O-, এটা যেহেতু একটা স্ট্রং বেস, এটা একটা স্ট্রং বেস, সে কি করবে না এই প্রোটনটাকে তুলছে এখান থেকে, দেন এখান থেকে তোলার পর কি হবে, এখানে একটা ডাবল বন্ড তৈরি হবে, এই যে এখানে ডাবল বন্ড তৈরি হচ্ছে আর এখানে যেমন ভাবে ছিল CH3 সেইভাবে থাকছে না, আমাদের এটা একটা প্রোডাক্ট হলো। এরপরে আরেকটা প্রোডাক্ট কিভাবে তৈরি হবে না, এই যে হাইড্রোজেন এটা তো তোলা সম্ভব এখান থেকে না, C2H5O-, এই হাইড্রোজেনটা কত তুলতে পারে, ডেফিনেটলি এটাও আমরা যদি দেখাই এইভাবে, তাহলে এইভাবে গেল, দেন এটা এইখানে আসবে আর রিঅ্যাক্ট এইভাবে বের হবে। তাহলে আরেকটা প্রোডাক্ট কি পাবো স্টুডেন্টস, না আরেকটা প্রোডাক্ট আমরা পাচ্ছি এখান থেকে, না এটা বাইরের থেকে এইভাবে ডাবল বন্ড আছে, বোঝা গেল। তাহলে এইবারে আমাদেরকে এখানে একটা মেজর আর মাইনরের ব্যাপার চলে আসছে না, হ্যাঁ। তার ডাবল বন্ডটা যার ক্ষেত্রে বেশি স্টেবল, যার ক্ষেত্রে বেশি মোর সাবস্টিটিউটেড, সেটা বেশি স্টেবল হয়, সেট যে প্রোডাক্ট আমরা জানি। তাহলে এই যে এটা বেশি স্টেবল এবং এইটা মেজর প্রোডাক্ট তৈরি হবে কারণ মোর সাবস্টিটিউটেড আছে, এটা আমাদের মেজর প্রোডাক্ট কারণ এটা মোর সাবস্টিটিউটেড আছে, আমরা জানি এই যে ডাবল বন্ডটা এটা মোর সাবস্টিটিউটেড, বোঝা গেল এইভাবে। এবং এই যে এটা কিন্তু লেস সাবস্টিটিউটেড, সুতরাং এটা মাইনর প্রোডাক্ট হবে এই প্রোডাক্ট, এই রিঅ্যাকশন। দেন বোঝা গেল। নেক্সট কোশ্চেনে আমরা চলে আসি। নেক্সট কোশ্চেনে কি বলছে, বোঝা যাচ্ছে তো রিঅ্যাকশন গুলো সবগুলো পরিচিত রিঅ্যাকশন। এরপরে আমি লিখি CH3 CCl, নেক্সট হচ্ছে উপরে CH3, তারপরে দেওয়া আছে CH2 CH3। এইগুলো লেখার পর এখানে দিচ্ছি আমরা CH3 CH2O-Na এবং CH3 CH2OH। এখানে প্রোডাক্ট কি হবে না স্টুডেন্টস, এখানে প্রোডাক্ট কি হবে, এখানেও সেম আমরা কি আছে যেহেতু স্ট্রং বেস আছে একটা এলিমিনেশন করব, ঠিক আছে। তাহলে এলিমিনেশন করার জন্য আমাদের কি দরকার, হাইড্রোজেন দরকার। তাহলে এখানে একটা হাইড্রোজেন আমরা দেখছি अवेलेबल আছে, ওকে, এখানে একটা হাইড্রোজেন अवेलेबल আছে। তাহলে এই হাইড্রোজেনটাকে কে তুলবে, এই যে C2H5O-, এইখান থেকে তুলবে। এইখান থেকে যখনই তুলছে তাহলে এই যে কার্বনের মাঝে নেগেটিভ চার্জ ডেভেলপ হচ্ছে, সেই নেগেটিভ চার্জটা এখানে যাচ্ছে, তারপরে এটাকে বের করে দিচ্ছে। তাহলে এইভাবে আমরা একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছি না, সেই প্রোডাক্টটা হচ্ছে আমাদের CH3 CH3 ডাবল বন্ড CH3, এইভাবে একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছি আমরা, কার্বনের ভ্যালেন্সি 4 আছে প্রত্যেকটাতে। এরপরে আরেকটা প্রোডাক্ট পাবো আমরা, যে যদি আমরা এই যে এইখানে কার্বনটাকে দেখি, তাহলে এইখানে একটা হাইড্রোজেন আছে না, এই হাইড্রোজেনটা যদি নেওয়া হয় তুলে, তাহলে এইভাবে সিএলটাকে বের করানো যায়। অর্থাৎ আমরা আরেকটা প্রোডাক্ট পাবো এখানে CH2, এইভাবে ডাবল বন্ড, উপরে আমাদের থাকছে CH3 সিঙ্গেল বন্ড CH2 CH3, এটা একটা প্রোডাক্ট না। এবারে কোন প্রোডাক্টটা বেশি স্টেবল, না ডেফিনেটলি এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছ এটা বেশি স্টেবল আমাদের, তাই তো, কারণ এটা মোর সাবস্টিটিউটেড, সুতরাং এইটা আমাদের এখানে মেজর প্রোডাক্ট। কারণ এই যে ডাবল বন্ডটা, এই যে ডাবল বন্ড, দিস ডাবল বন্ড is more substituted, ওকে ডান। আর এই ডাবল বন্ডটা হচ্ছে আমাদের less substituted, ক্লিয়ার হলো। তাহলে এটা আমাদের মাইনর প্রোডাক্ট, বোঝা গেল। নেক্সট কোশ্চেনে আসি। অনেক রিঅ্যাকশন আছে এখনো, দেখতে থাকো, কন্টিনিউ করো তোমরা। এরপরে আমি নেক্সট কোশ্চেনে আসি। বলা হচ্ছে কি CH3 CH2OH
নেক্সট কোশ্চেন বলছে আমাদের CH3 CH2OH, এইটাতে আমরা দিলাম SOCl, একটু আগে বললাম আমি। তাহলে SOCl2 যদি দেওয়া হয়, SOCl2 যদি দেওয়া হয় তাহলে কি তৈরি হবে আমাদের? না SOCl2 যদি দেওয়া হয় স্টুডেন্টস, তাহলে আমরা দেখতে পাবো যে এই যে OH, এই OH কিন্তু Cl দ্বারা রিপ্লেসমেন্ট হবে। ওকে, এই OH যেটা সেটা Cl দ্বারা রিপ্লেসমেন্ট হবে, অর্থাৎ আমি এখান থেকে কি পাবো প্রোডাক্ট CH3 CH2 Cl, এই ছিল সহজ কোশ্চেন একদম। এরপরে আমরা চলে আসি না একটা ইথাইন সিস্টেম নিয়ে, আমি অর্থাৎ এসিটিলিনকে লিখেছি, সেখানে আমরা দিচ্ছি কি NaNH2 and liquid ammonia। ওকে, NaNH2 আর লিকুইড অ্যামোনিয়া কি হয় না, লিকুইড অ্যামোনিয়া এখান থেকে আমরা NH2 বেস পাবো একটা, এবং আমরা একটু আগে পড়লাম যে বেস মানে তার যে প্রধান খাদ্য সেটা হচ্ছে প্রোটন, দ্যাট ইজ H+, এবং এখানে কোথা থেকে পাবো H+, না এই যে কার্বন যেটা আছে এটা হচ্ছে sp হাইব্রিডাইজ, এবং sp হাইব্রিডাইজের সাথে যে কার্বনটা মানে যে হাইড্রোজেনটা যুক্ত থাকে সেই হাইড্রোজেনটা অনেক অ্যাসিডিক হয়। তো ডেফিনেটলি এই যে হাইড্রোজেনটা এটা H+ হিসেবে এখানে अवेलेबल, এবং আমরা দেখব যে এখানে এই জিনিসটা তৈরি হচ্ছে, এই জিনিসটা এখানে তৈরি হচ্ছে, বোঝা গেল? এইভাবে এটা ছিল আমাদের রিঅ্যাকশন। এরপরে আমরা কি দেখব না আরেকটা রিঅ্যাকশন দেখছি, আমরা লিখছি যে CH3 ইথেন CH3 প্লাস ব্রোমিন, নরমাল ব্রোমিন দিচ্ছি, আমি ব্রোমিন দিচ্ছি, সানলাইট HNu দিচ্ছি, তাহলে কি হবে আমরা একটাই সাবস্টিটিউশন করে দেখাই CH3 CH2Br, এটা আমাদের কাছে এসেছে। এরপরে বলছে যে এটাতে তুমি অ্যালকোহলিক KOH দাও, এটাতে কি দাও অ্যালকোহলিক KOH আর হিট করো। তাহলে স্টুডেন্টস আমরা জানি যে অ্যালকোহলিক যেটা হয়, অ্যালকোহলিক সিস্টেম যদি আমরা দিই অ্যালকোহলিক KOH এবং হিট যদি করি তাহলে কি হয় এলিমিনেশন হয়। তো এলিমিনেশন হওয়ার পরে এখানে কি তৈরি হবে আমাদের না CH2 ডাবল বন্ড CH2 তৈরি হবে না, এটা তৈরি হচ্ছে না। তাহলে এইখান থেকে আমাদের যদি জিজ্ঞাসা করা হয় যে ইথেন থেকে আমাদের ইথিলিন বানাও, তাহলে আমরা এইভাবে যেতে পারি। ঠিক আছে, নেক্সট একটা মলিকিউল লিখতে চলেছি, গেস করো কোন মলিকিউল না মিথাইল বেনজিন, যেটার আরেকটা নাম আমরা জানি সেটা হচ্ছে টলুইন। ওকে, এটা হচ্ছে টলুইন। না এই টলুইনকে আমরা কি দিচ্ছি না টলুইনকে আমরা দিচ্ছি ক্লোরিন আর HNu। তাহলে কি হবে না এই যে সাইডে যেটা চেন আছে আমাদের CH3 মিথাইল গ্রুপ, সেটার মধ্যে আমরা সাবস্টিটিউশনটা করব। তাহলে এখানে কি হচ্ছে CH2Cl, ঠিক আছে। এরপরে আমাদেরকে বলছে যে তোমরা দাও aqueous KOH, তাহলে আমরা এখানে দিয়ে দিই aqueous KOH। দেখো না অ্যালকোহলিক KOH দিলে তো এলিমিনেশন হয়, aqueous KOH দিলে কি হয় না সাবস্টিটিউশন হয়, অর্থাৎ এই যে Cl টা আমরা দেখতে পাচ্ছি এখানে, সেই Cl টা কি হবে না Cl টা আমাদের OH দ্বারা রিপ্লেস হবে, রাইট। তো এইভাবে আমাদেরকে যদি কোশ্চেন আসে যে টলুইন থেকে বেনজাইল অ্যালকোহল তৈরি করো, তো দিস ইজ দ্য প্রসেস। ওকে, নেক্সট কোশ্চেন আমাদের চলে আসি, আমরা বেনজিন নিয়ে শুরু করি কোশ্চেনটা, বেনজিন নিয়ে শুরু করি। বেনজিন লিখলাম, তারপর আমরা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন করি। যদি আমাদেরকে ব্রোমিন দেওয়া থাকে তার সাথে একটা লুইস অ্যাসিড আমরা যদি দিই FeBr3, তাহলে জানি আমরা যে Br প্লাস এখানে তৈরি হচ্ছে, আর সেটা গিয়ে এই বেনজিন নিউক্লিয়াসে যুক্ত হচ্ছে বেনজিন রিংয়ে, এন্ড এইভাবে আমরা ব্রোমোবেনজিন পাচ্ছি। ওকে, সো ব্রোমোবেনজিন পাওয়ার পর আমরা কি করব, এখানে বলছে যে সোডিয়াম আর ইথার দাও। यस, সোডিয়াম এন্ড ইথার, মনে পড়ছে কি রিঅ্যাকশনটার নাম বা কি হতে পারে? তিনটা রিঅ্যাকশন আমি বলি। একটা হচ্ছে যদি আমাদের RH টাইপের হয়, সেটাকে যদি আমরা সোডিয়াম ইথার দিয়ে রিঅ্যাক্ট করাই তাহলে আমাদের RR তৈরি হয়, এটা ছিল উর্জ রিঅ্যাকশন, এটা হচ্ছে উর্জ রিঅ্যাকশন। আমাদের কাছে যদি থাকে RH প্লাস AR অর্থাৎ অ্যারাইল সিস্টেম, সেটাকে যদি আমরা সোডিয়াম ইথার দিই তাহলে আমাদের তৈরি হয় RAR, সেটা উর্জ ফিটিক, সেটা কি না উর্জ ফিটিক। আবার
যদি আমাদের দুটাই অর্থাৎ বোথ সিস্টেম যদি এ আর এক্স হয় তখন আমাদের সেম সিস্টেম দেওয়ার পরে কি তৈরি হয় না এ আর এইভাবে আমাদের পাচ্ছি। তো স্টুডেন্টস এখানে উর্জ ছিল, এটা উর্জ ফিটিং, এখানে উর্জটা কেটে দাও, এখানে চলে এসেছে আমাদের ফিটিং রিঅ্যাকশন। তো উর্জ ফিটিং এন্ড ফিটিং তিনটা জিনিস আমরা খুব ভালো করে বুঝে নিলাম। তাহলে তোমরা বলো যে এই যে জায়গাটা এখানে কি হবে, উর্জ হবে না উর্জ ফিটিং হবে না ফিটিং হবে শুধু? তো ডেফিনেটলি এখানে তৈরি হবে আমাদের ফিটিং এবং তার যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টটা আমাদের কি লিখবো আমরা এখানে না এই যে বাইফিনাইল একটা সিস্টেম আমরা তৈরি করছি। ক্লিয়ার? একটা বাইফিনাইল সিস্টেম কিন্তু আমরা তৈরি করলাম। ওকে, তাহলে নেক্সট চলে আসি আমরা। নেক্সট কোশ্চেন বলছে যে অ্যালকাইল হ্যালাইড, কোশ্চেন লিখি আমি ভালো করে, খুব ইম্পর্টেন্ট। অ্যালকাইল হ্যালাইড दो polar but insoluble in water or immiscible in water, immiscible in water। তো এই জিনিসটা আমরা কিভাবে বুঝবো চলো বলি। আমি প্রথমে লিখে নিই অ্যালকাইল হ্যালাইড RX আরেকটা RX এর সাথে কিভাবে যুক্ত থাকে, বোথ আর পোলার। তাহলে যদি দুটো পোলার হয় তাহলে পোলার ডাইপোল ইন্টারঅ্যাকশন, এখানে আমাদের কি ইন্টারঅ্যাকশন কাজ করে না ডাইপোল, রাইট? এবারে আমাদের কি আছে না জল, ওয়াটার, H2O, এখানে কি হয়, কিভাবে মলিকিউলগুলো যুক্ত থাকে না হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে, ঠিক? দুটো হাইড্রোজেন। এরপরে তাহলে এইগুলো ডিফারেন্ট টাইপ অফ ইন্টারঅ্যাকশন, বোথ আর ডাইপোল ইন্টারঅ্যাকশন এন্ড হাইড্রোজেন বন্ডিং, ডিফারেন্ট কাইন্ড অফ ইন্টারঅ্যাকশন আমরা দেখতে পাচ্ছি এখানে। ওকে, ডিফারেন্ট মোড অফ ইন্টারঅ্যাকশন এই দুটোই, ডিফারেন্ট মোড অফ ইন্টারঅ্যাকশন, ডিফারেন্ট মোড অফ অ্যাট্রাকশন বা ইন্টারঅ্যাকশন। ডান। এরপরে কি হয় না যখন আমরা অ্যালকাইল হ্যালাইডকে জলে অ্যাড করছি, অ্যালকাইল হ্যালাইডকে নিয়ে জলে অ্যাড করছি, তাহলে কি হবে না RX এর সাথে জলের একটা বন্ডিং হবে, একটা নতুন বন্ড তৈরি হবে না। এই যে বন্ডটা তৈরি হচ্ছে সেই বন্ড থেকে যে এনার্জিটা আমাদের তৈরি হয় সেই এনার্জিটা এতটা বেশি নয় যে এদের মধ্যে যে অলরেডি এক্সিস্টিং যে বন্ড আছে অর্থাৎ RX এর মধ্যে যে ডাইপোল বন্ড আছে বা ওয়াটার মলিকিউলের মধ্যে যে হাইড্রোজেন বন্ডিং আছে সেটাকে ব্রেক করার জন্য সাফিশিয়েন্ট, ওটা নয় কিন্তু। সুতরাং এই যে কিন্তু এদের মিসিবল যেটা ঘটনা হওয়া উচিত ছিল সেটা কিন্তু পারমিট করছে না, এখানে ওরা জলে কিন্তু ইমিসিবল হচ্ছে। ওকে, মানে এখানে যদি অনেক বেশি পরিমাণে ইন্টারঅ্যাকশন তৈরি হতো, অনেক বেশি পরিমাণে এনার্জি তৈরি হতো, তাহলে ডেফিনেটলি সেই এনার্জিটা সাফিশিয়েন্ট ছিল তাদের এক্সিস্টিং বন্ডগুলোকে ভেঙে দেওয়ার জন্য। বাট ওটা হচ্ছে না, মানে অনেক কম পরিমাণে ইন্টারঅ্যাকশন হচ্ছে, অনেক কম এনার্জি তৈরি হচ্ছে, সুতরাং এইখানে কিন্তু জলের মধ্যে এদেরকে দেওয়ার ফলে তারা ইমিসিবল থাকে। বোঝা গেল? তাহলে এটা তোমরা লিখে নাও। এরপরে আমরা চলে আসবো আর নতুন কোশ্চেন একটা, RBr এখানে আমি দিচ্ছি KCl। তো এই যে RBr আর KCl এ কি হয় না, আমরা জানি যে KCl একটা আয়নিক মলিকিউল, এবং এখান থেকে তৈরি আমাদের Cl- আয়ন। এই যে Cl- এই Cl- এখানে অ্যাসেন্ট টু অ্যাটাক করছে, এটাকে বের করে দিচ্ছে এবং আমাদের যে প্রোডাক্ট তৈরি হচ্ছে সেটা হচ্ছে RCl। ডান। এরপরে এই যে RCl তৈরি হলো আমাদের, এই RCl কে আমরা অনেক ভাবে ইউজ করতে পারি। এই যে Cl, এই Cl থেকে আমি COOH পেতে পারি, কিভাবে না আমরা হাইড্রোলাইসিস করি। এই Cl থেকে আমরা অ্যামিন পেতে পারি না কিভাবে না রিডাকশন করি। এইভাবে Cl মলিকিউলকে আমরা বিভিন্ন ভাবে কাজে লাগাতে পারি। ওকে, একটা কার্বন যদি আমাদের রাইজ করা থাকে তাহলে আমরা Cl গ্রুপকে সেখানে ইন্ট্রোডিউস করতে পারি। ওকে, ডান। এরপর আমরা চলে আসি আমাদের নেক্সট কোশ্চেনে, that is লিখছি আমি কোশ্চেনটা C6H5 CH2Cl, এটা একটা। আরেকটা কোশ্চেন হচ্ছে সাথে আছে যেটা C6H5Cl।
এই যে এদেরকে লেখার পর জিজ্ঞাসা করা হচ্ছে যে কে কে OH এর সাথে অর্থাৎ পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে কে বেশি মানে ভালোভাবে স্পিডের সাথে ফাস্টার হাইড্রোলিসিস দেখায়। তো দেখে নেব আমরা হাইড্রোলিসিস কে ফার্স্ট দেখাচ্ছে। তো এদের ক্ষেত্রে যদি দেখি ক্যাটায়ন যেটা তৈরি করা হয় কার্বোক্যাটায়ন, সেটা এর ক্ষেত্রে যে কার্বোক্যাটায়নটা তৈরি হয় আমাদের সেটা হচ্ছে আমাদের বেনজাইল কার্বোক্যাটায়ন, দ্যাট ইজ কোয়াইট স্টেবল। এইখান থেকে যে কার্বোক্যাটায়নটা তৈরি হয় সেটা হচ্ছে আমাদের সি, এখানে একটা ফিনাইল রিং লিখলাম আমি, এখানে একটা ফিনাইল রিং, এটা হাইড্রোজেন, এটা প্লাস, রাইট। তো এই যে সিস্টেমটা তৈরি হলো কার্বোক্যাটায়নগুলো কিভাবে তৈরি হলো না, সিসিএল যে বন্ডটা ছিল সেই সিসিএল বন্ডটাকে ব্রেক করে দিল। ওকে, এইখানে এই যে বেনজাইল কার্বোক্যাটায়ন যেটা তৈরি হচ্ছে আর এইখানে যে দেখতে পাচ্ছ তোমরা যে হাইড্রোজেনের পরিবর্তে আরেকটা কিন্তু ফিনাইল রিং আমাদের এখানে আছে। সুতরাং এইখানে এই জায়গাটাতে কনজুগেশন হচ্ছে, কিন্তু এইখানে দুটো কনজুগেশন কিন্তু ইনভলভ আছে এবং যেটা অনেকটাই বেশি স্টেবল করে দিচ্ছে আমাদের সিস্টেমটাকে। তাহলে এইটা অনেক বেশি স্টেবল, এইটার স্টেবিলিটিটা বেশি, এটা একটা মোর স্টেবল সিস্টেম। এবং মোর স্টেবল সিস্টেম হওয়ার জন্য কি হয় না, এর ক্ষেত্রে হাইড্রোলিসিস যেটা হয় আমাদের H3O+ মানে হাইড্রোলিসিস যেটা আমরা করছি এখানে হাইড্রোলিসিস KOH এর সাথে এটা কি করে না ফাস্টার, এটা কি হয় ফাস্টার। বোঝা গেল? পুরো ক্লিয়ার এখন? এই যে মলিকিউলগুলো, সেই মলিকিউলগুলো থেকে যে কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে সেই কার্বোক্যাটায়নের স্টেবিলিটিটা থেকেই আমরা বলতে পারি যে কে ফাস্টার রিঅ্যাক্টিভিটি দেখাবে টুয়ার্ড দ্য হাইড্রোলিসিস উইথ KOH। তো যদি আমাদের স্টেবল হয়, এনাফ স্টেবল হয়, দেন সেটা তত ফাস্টার রিঅ্যাকশন করবে। ঠিক আছে? বোঝা গেল? এইভাবে জিনিসগুলো খুবই সহজ করে আমরা বুঝে নিতে পারছি। নেক্সট আমরা চলে আসি একটা সিমেট্রিক কনসেপ্টের উপর কোশ্চেন, অর্থাৎ মেল্টিং পয়েন্টের যে ব্যাপারটা হয়। তো মেল্টিং পয়েন্ট কিসের উপর নির্ভর করে? পেকিং যত বেটার হয় তত মেল্টিং পয়েন্ট আমাদের ভালো হয়। মলিকিউলগুলো দেখে আমাদেরকে চিনতে হবে যে কোন মলিকিউলটা তাদের ক্রিস্টালের সাথে বেস্ট ফিটেড হয়, সেই রকম ভাবে সাজাতে হয় আমাদেরকে। তো স্টুডেন্টস, আমি তিনটা মলিকিউল লিখি প্রথমে। এই যে এইখানে একটা মলিকিউল 1,4 ডাইক্লোরোইন, তারপর আমি অর্থো পজিশনে লিখি 1,2 ডাইক্লোরোইন, তারপর আমি মেটা পজিশনে লিখি অর্থাৎ 1,3 ডাইক্লোরোইন। তো এই যে জায়গাটা এটা হচ্ছে আমাদের মোর সিমেট্রি। এটা আমাদের ম্যাক্সিমাম সিমেট্রি এর মধ্যে আছে এবং এগুলো লিস্ট সিমেট্রি। তো সিমেট্রি যত বেশি হয়, বললাম সিমেট্রি যত বেশি হয় তত তার পেকিংটা ভালো হয়, ক্রিস্টালের মধ্যে বেস্ট ফিটেড হয়। তাহলে এই যে মলিকিউলটা আমাদের এখানে আছে আমাদের, সেটা বেস্ট ফিটেড না, বেস্ট ফিটেড ইন ক্রিস্টাল ল্যাটিস। ক্রিস্টাল ল্যাটিসের মধ্যে এটা খুব ভালো করে এঁটে যায় না একদম, রাইট? তাহলে এদের মধ্যে মলিকুলার ইন্টারঅ্যাকশনটা বেশি হয়। সুতরাং দেখতে পাচ্ছি আমরা এর ক্ষেত্রে মেল্টিং পয়েন্টটা এদের তুলনায় বেশি হবে, না এটা ম্যাক্সিমাম মেল্টিং পয়েন্ট আমরা দেখতে পাবো এদের মধ্যে। মেল্টিং ক্লিয়ার হলো? এটাই ছিল আমাদের তিনজনের মধ্যে কার মেল্টিং পয়েন্টটা সবথেকে বেশি। তো ডেফিনেটলি 1,4 ডাইক্লোরো বেনজিনের মেল্টিং পয়েন্টটা সবথেকে বেশি, রাইট? ওকে, সো নেক্সট কোশ্চেন আমরা আসি। নেক্সট কোশ্চেন কি বলছে, 1 ব্রোমো প্রোপেন থেকে 2 ব্রোমো প্রোপেন বানানো। এই যে এই জায়গাগুলোতে এগুলো কঠিন কোশ্চেন নয় খুব। 1 ব্রোমো প্রোপেন থেকে 2 ব্রোমো প্রোপেন, এটা কিভাবে করছি খুব ভালো করে দেখো, কনসেপ্টটা ক্লিয়ার করো কিভাবে করছি। না প্রথমে তো আমি মলিকিউলটা লিখবো, মলিকিউলটা যেটা দেওয়া আছে সেইটা যেটাতে যেতে হবে সেই মলিকিউলটা। তাহলে 1 ব্রোমো প্রোপেন, তাহলে 1 2 3, এখানে আমাদের কি আছে ব্রোমিন, এখানে কি আছে CH3, এটা CH2 হবে, এখানে হবে CH2, এইভাবে 1 ব্রোমো প্রোপেন। এরপরে আমরা কি করব, এটাকে এলিমিনেশন করি। অ্যালকোহলিক KOH দিয়ে আমরা কি করব এলিমিনেশন, অ্যালকোহলিক KOH দিয়ে আমরা কি করব এটাকে এলিমিনেশন হিট করি। তাহলে এলিমিনেশন যদি করি আমি, তো ডেফিনেটলি এই যে জায়গাটা আছে এখান থেকে একটা হাইড্রোজেন আর এই যে বিয়ার এখান থেকে এটা এভাবে চলে যায়, OH- নিয়ে নেই অ্যালকোহলিক। সো এখান থেকে যেটা পাচ্ছি আমরা সেই প্রোডাক্টটা হলো আমাদের এটা,
রাইট। এরপরে এরপরে এই জায়গাটাতে নিয়ে গিয়ে আমরা কি করব, আমাদেরকে 2 ব্রোমো প্রোপেন তৈরি করতে হবে, অর্থাৎ ব্রোমিনটা যেটা আছে সেটা এখানে আসছে। তাহলে এখানে আমি নরমাল HBr অ্যাড করি, নরমাল HBr অ্যাড করি। তাহলে আমি যদি নরমাল HBr অ্যাড করি এখানে, তাহলে মার্কোনিক অফ এডিশন হবে না, মার্কোনিক অফ এডিশন হবে না। তো মার্কোনিক অফ এডিশন হওয়ার পর কি তৈরি হচ্ছে এখান থেকে, এই যে জায়গাটাতে Br চলে আসছে এন্ড এখানে তৈরি হচ্ছে আমাদের, তাহলে এটাই তো 2 ব্রোমো প্রোপেন, তাই তো, এটাই তো 2 ব্রোমো প্রোপেন। ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট চলে আসি আমরা, অনেক কোশ্চেন করে নিলাম, প্রায় শেষের দিকে আমরা নেক্সট ভিডিওতে আমরা আরো কিছু কোশ্চেন নিয়ে আসব। আমাদের কাছে দেওয়া আছে স্টুডেন্টস এইটা CH2OH এবং বলছি কি না এই জায়গাটাতে দেওয়া আছে SOCl2, ওকে, SOCl2 থায়োনিল ক্লোরাইড আমাদের দেওয়া আছে। তো কি হয় এখানে আমরা জানি যে এই যে OH টা দেখতে পাচ্ছ, সেই OH টা আমাদের Cl দিয়ে রিপ্লেস হয়, সেই OH টা কি দিয়ে রিপ্লেস হয় না, Cl দিয়ে। এরপরে বলছে কি না, এরপরে বলেছে যে এটাতে তুমি KCN দাও, হ্যাঁ এটাতে আমাদেরকে দিতে বলছে KCN। না KCN যদি দিই আমরা অ্যালকোহলিক KCN, তো KCN দেওয়ার ফলে কি হয় না, এই যে Cl যে আছে আমাদের সেই Cl টা রিপ্লেসমেন্ট হয় উইথ CN দিয়ে, ওকে। তো আমরা কি পাবো এখান থেকে স্টুডেন্টস, আমরা এখান থেকে পাবো CH2CN, বোঝা গেল। এইবারে CN নিয়ে আমি বললাম একটু আগে যে CN কে যদি হাইড্রোলিসিস করা হয় তাহলে সেটা কি তৈরি হয়, COOH। এই যে মেকানিজম গুলো খুবই ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের এই রিঅ্যাকশন গুলো খুব ইম্পর্টেন্ট, ওকে। এই যে এইটা আমাদের তৈরি হলো, বোঝা গেল, ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা। এরপরে চলে আসি আমরা নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি বলছে, হ্যাঁ কি লিখতে চলেছি বলো, গেস, এনিওয়ান গেস, কি লিখতে পারি আমি এখানে, না NH2। আমরা জানি মলিকিউলটার নাম হচ্ছে অ্যানিলিন এবং অ্যানিলিনের সাথে আমরা যেটা দিই প্রথমে অ্যানিলিনকে দেখলেই যেটা মনে পড়ে আমাদের না NaNO2, यस NaNO2 আর HCl, এবং এটা খুব ঠান্ডা অবস্থায় 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেডে থাকে এবং এটার ফলে কি হয়, একটা ডাইজোনিয়াম সল্ট তৈরি হয়। সো ডাইজোনিয়াম সল্টটাকে আমরা লিখি দিই এখানে, ডাইজোনিয়াম সল্ট হচ্ছে আমাদের N ট্রিপল বন্ড N+Cl-, ওকে। এইবারে বলি আমি যে ডাইজোনিয়াম সল্ট এটা এত বেশি ইম্পর্টেন্ট যে এখান থেকে প্রচুর জিনিস বানানো যায়। হ্যাঁ ঠিক বলেছি আমি, যে এখান থেকে তোমরা ক্লোরোবেনজিন বানাতে পারো, এখান থেকে তোমরা ফ্লোরোবেনজিন বানাতে পারো, এখান থেকে তোমরা আয়োডোবেনজিন বানাতে পারো, এখান থেকে তোমরা সায়ান নাইট্রাইল বেনজিন বানাতে পারো, অর্থাৎ সিএন গ্রুপ এখানে আসতে পারে আমাদের। এখান থেকে আমরা শুধু বেনজিন বানাতে পারি, ওকে। এখান থেকে আমরা ফেনল বানাতে পারি, তো অনেক কিছু জিনিস বানানো যায় এখান থেকে। সো এটা খুব ইম্পর্টেন্ট। এবারে এইটাতে কি বলা হচ্ছে না, এটাতে দেওয়া হচ্ছে আমাদের, এটাতে দেওয়া হচ্ছে না CuCl আর HCl। তো এই যে রিঅ্যাকশনটা, এখানে দুটো রিঅ্যাকশন আছে আমাদের, একটা হচ্ছে সেন্ড মেয়ার রিঅ্যাকশন আর একটা হচ্ছে গেটারম্যান রিঅ্যাকশন, ওকে। সো সেন্ড মেয়ার রিঅ্যাকশনে কি বলে না, সেন্ড মেয়ার রিঅ্যাকশন বলে যে Cu2Cl2 বা CuCl আর HCl যদি আমরা দিই এখানে, তো ডেফিনেটলি আমাদের ওই যে নাইট্রোজেন গ্যাস এখান থেকে বেরিয়ে যায় এবং Cl এখানে চলে আসে, অর্থাৎ ক্লোরোবেনজিন তৈরি করে। CuCl HCl দিলে ক্লোরোবেনজিন, CuBr HBr যদি দিই আমরা তাহলে ব্রোমোবেনজিন তৈরি হয়। আমরা যদি এটাকে Ki দিয়ে হিট করি স্টুডেন্টস তাহলে পাবো আয়োডোবেনজিন। আমরা যদি এটাকে HbF4, यस HbF4 যদি দিয়ে হিট করি তখন আমরা সেখান থেকে পাবো ফ্লোরোবেনজিন, ওকে। বোঝা গেল। তাহলে এখান থেকে এটা আমরা করে নিই গেটারম্যান সেন্ড মেয়ার রিঅ্যাকশন, ডেফিনেটলি সেন্ড মেয়ার রিঅ্যাকশন এটা আমাদের এন্ড খুব ভালো লিভিং গ্রুপ, কিন্তু এই যে নাইট্রোজেন N2+ যেটা, সো এখান থেকে এটা বেরিয়ে যায়। সো আই থিংক এটা বুঝতে পেরেছো তোমরা, এটা হচ্ছে সেন্ড মেয়ার রিঅ্যাকশন, সেন্ড মেয়ার রিঅ্যাকশন। যত রিঅ্যাকশন আছে না সব জিনিসগুলো একটা একটা আমি রিভিউ করব, ওই ভিডিওর মধ্যে যত রিঅ্যাকশন আছে ক্লাস 12 এ সব রিঅ্যাকশনগুলো আমি এক্সপ্লেইন করে দিচ্ছি, ওকে। একটা ভিডিও বানাচ্ছি মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টার হবে, পুরো রিঅ্যাকশন যতগুলো আছে ক্লাস 12 এ এনসিইআরটি তে সবগুলা একটা ভিডিওতে নিয়ে আসছি আমি, ওকে। অনেক জলদি, কিন্তু ততক্ষণ তোমরা এই চ্যানেলের সাথে যুক্ত থাকো, বন্ধুদেরকে এই জিনিসগুলো শেয়ার করো, তাদেরকে বলো জিনিসগুলো স্প্রেড করতে, তাদেরকে বলো যে বন্ধুদেরকে ছড়াতে জিনিসগুলো এন্ড শেয়ার করতে। ডেফিনেটলি তারা সাবস্ক্রাইব করুক এবং চ্যানেলটা আমাদের ধীরে ধীরে আরো বেটার কিছু যাতে করতে পারে ইন ফিউচার, সেটা কিন্তু পুরোটাই স্টুডেন্টদের উপর নির্ভর করছে, ওকে। সো এইরকম
ভাবে আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি। দেখা যাক নেক্সট কোশ্চেন কি বলছে আমাদের। নেক্সট কোশ্চেন কি বলছে? নেক্সট কোশ্চেন বলছে যে তুমি লিখো CH3 CH Cl CH3, এখানে দেওয়া আছে আমাদের অ্যালকোহলিক কেউচ এবং কি দেওয়া আছে না হিট। সো স্টুডেন্টস এখানে কি বলা হচ্ছে বলতো, এই যে এখানে অ্যালকোহলিক কেউচ এর মানেটা কি? না অ্যালকোহলিক কেউচ মানে এলিমিনেশন করব, यस এলিমিনেশন করব। তাহলে এই যে H আর এই যে Cl এটা বেরিয়ে যাবে এবং বেরিয়ে যাওয়ার পর যেটা তৈরি করছি আমরা সেটা হচ্ছে CH3 CH ডাবল বন্ড CH2, এটা তৈরি করে নিলাম। এইটা তৈরি করে নেওয়ার পর আমরা কি বলবো, এখানে দেওয়া হচ্ছে আমাদের HBr আর পারক্সাইড। HBr এই পারক্সাইড আবার চলে এসেছে H। তো পারক্সাইড যখনই আসবে আমাদের না মার্কোনিক অফ এডিশন না করে আমরা কি করব, অ্যান্টি মার্কোনিক অফ এডিশন। ঠিক আছে, তাহলে অ্যান্টি মার্কোনিক অফ এডিশন কি করব না CH3 CH ডবল সিঙ্গেল বন্ড, এখানে আমাদের এখানে H আসছে আর এখানে আসছে Br। এত সব করার পরও কিন্তু এখনো রিঅ্যাকশন শেষ হয়নি। এখন বলছে যে তুমি না এখানে অ্যাকোয়াস কেউচ দাও। আচ্ছা দিলাম। তো অ্যাকোয়াস কেউচ দিলে কি হয়, এই যে এটা এই যে Br, এই Br ওইচ দিয়ে রিপ্লেস হবে না, CH3 CH2 CH2 OH। এইবারে আমরা ফাইনাল প্রোডাক্টে চলে আসছি। ওকে, দেখে নাও। নেক্সট চলে আসি আমরা আমাদের নেক্সট কোশ্চেনে। এটা তোমরা লিখে নিয়েছো আশা করি। নেক্সট কোশ্চেন কি হতে পারে, কি রিলেটেড, কি টপিক এখনো বাকি থাকছে আমাদের চ্যাপ্টারটার উপর, গেস করো না। এই যে রিঅ্যাকশনটা CH3 এটা সেকেন্ড ডিগ্রি অ্যালকোহল আছে আমাদের এখানে। এখানে আমরা দিচ্ছি কি না, এখানে দিচ্ছি আয়োডিন আর NaOH। ওকে, সো আয়োডিন আর NaOH দেওয়া মানে এটা হচ্ছে হ্যালোফর্ম রিঅ্যাকশন। ঠিক, এটা হচ্ছে হ্যালোফর্ম রিঅ্যাকশন। হ্যালোফর্ম রিঅ্যাকশন এটা কি না, এটা হচ্ছে হ্যালোফর্ম রিঅ্যাকশন। তো হ্যালোফর্ম রিঅ্যাকশন কি বলে স্টুডেন্টস, হ্যালোফর্ম রিঅ্যাকশন এটাই বলে যে এখানে তৈরি হয় আমাদের CHI3। ঠিক, CHI3। ওকে, CHI3 আমরা যদি এখানে Cl2Na দিতাম ক্লোরোফর্ম তৈরি হতো। ওকে, আমরা যদি এখানে Br2Na OH দিতাম তাহলে আমাদের ব্রোমোফর্ম তৈরি হতো। তো এইভাবে আমরা এইভাবে হ্যালোফর্ম গুলো তৈরি করি। তো এটা আমাদের ইম্পর্টেন্ট একটা রিঅ্যাকশন। নেক্সট আমরা যেটা লিখবো না সেটা খুব ইম্পর্টেন্ট একটা রিঅ্যাকশন, কিন্তু যেহেতু ক্লোরোফর্মের কথা চলে এলো তো ক্লোরোফর্ম রিলেটেড একটা রিঅ্যাকশন আমি মনে করিয়ে দিচ্ছি এখানে এই চ্যাপ্টার থেকে। না এরাইল অ্যামিন যেটা আছে NH2, সেইখানে আমরা যদি ক্লোরোফর্ম দিই CHCl3 প্লাস AOH যদি দেওয়া হয়, ঠিক আছে, এবং কি করা হয় এটাকে রিঅ্যাকশন করানো হয়, তাহলে আমরা এখানে কি পাবো না ফিনাইল আইসোসায়ানাইড। কি পাবো, ফিনাইল আইসোসায়ানাইড। এইভাবে এই মলিকিউলটা একটা ফাউল স্মেলিং মলিকিউল তৈরি করে। তো ডেফিনেটলি এটার নাম হচ্ছে আমাদের কি নাম রিঅ্যাকশনটা, কার্বাইল অ্যামিন। ওকে, এটার নাম হচ্ছে কার্বাইল অ্যামিন। এরপরে আমরা আমাদের নেক্সট কোশ্চেনে চলে আসি। এই যে ক্লোরোফর্ম রিলেটেড যে আরেকটা কোশ্চেন হয় আমাদের, সেটা হচ্ছে যে ক্লোরোফর্মকে খুব সাবধানে সানলাইটের অ্যাবসেন্সে, অক্সিজেনের অ্যাবসেন্সে কেন রাখা হয়? স্টুডেন্টস রাখা হয় এই কারণে যে যে ক্লোরোফর্ম আছে না, এই ক্লোরোফর্ম একটা মলিকিউলে কনভার্ট হয়ে যায়। কি নাম সেটার নাম হচ্ছে ফসজিন। হ্যাঁ, এই যে ফসজিন তৈরি করে, এটা অক্সিডাইজ হওয়ার পরে কি তৈরি করে না, ফসজিন অর্থাৎ COCl2 তৈরি করে। এই ফসজিন গ্যাস কিন্তু খুব বিষাক্ত। গ্যাস কিন্তু, ঠিক আছে। তাহলে আমরা কি করে বুঝবো যে আমাদের ফসজিন গ্যাস তৈরি হলো? কিভাবে তৈরি হবে এটা ফসজিন গ্যাসটা? কিভাবে বুঝবো না, আমরা যদি এই স্যাম্পলের মধ্যে দিয়ে অর্থাৎ ক্লোরোফর্ম স্যাম্পলটাকে ইউজ করার আগে যদি আমরা সেটার মধ্যে ইথানল দিয়ে সেটাকে যদি রিঅ্যাকশন করাই ইথানল, তাহলে কি হবে না ডাইথাইল কার্বনেট অর্থাৎ C ডাবল বন্ড O, এইখানে আমাদের চলে আসছে O C2H5 আর এখানে চলে আসছে আমাদের O C2H5। এটা তৈরি হচ্ছে। তো এটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এটাতে পজিটিভ গ্যাস উপস্থিত আছে। আর কি রিঅ্যাকশন, আর কিছু বাকি থাকছে কি তোমরা কমেন্ট সেকশনে জানাবে। যদি আরো কিছু বাকি থাকে এখান থেকে বা এই কোশ্চেনগুলো করার পর যদি চ্যাপ্টারটা থেকে আরো কিছু মনে হয় তোমাদের যে এই জায়গাটা স্যার একটু এক্সপ্লেইন করে দিলে ভালো হয়, ডেফিনেটলি কমেন্টে জানাও। আমি চেষ্টা করব ম্যাক্সিমাম সাহায্য করার।
ওকে, তো স্টুডেন্টস এই কোশ্চেনগুলো ছিল। আমি নেক্সট যেটা লেকচার নিয়ে আসছি সেটা হবে তোমাদের অ্যালকাইল হ্যালো অ্যালকেন অ্যালকাইল হ্যালাইড অ্যারাইল হ্যালাইড তো ডান। দেন আমি নিয়ে আসছি অ্যালকোহল ফেনল ইথার্স, তাই তো। তো অ্যালকোহল ফেনল ইথার্সকে এইভাবেই আমরা কয়েকটা কোশ্চেন মানে বেশ কয়েকটা কোশ্চেনের মাধ্যমে পুরো চ্যাপ্টারটাকে রিভাইজ করব, কনসেপ্টগুলো আলোচনা করব, ঠিক আছে। সেখানে আমরা দেখব যে ফর্মালডিহাইড থেকেই প্রাইমারি অ্যালকোহল তৈরি করা যাচ্ছে গ্রিগনার রিয়েজেন্টের সাথে। বাকি যদি দেখি যে মিথানল CH3CHO সেখানে সেকেন্ড ডিগ্রি অ্যালকোহল তৈরি হচ্ছে। আমরা সেখানে দেখব যে কিভাবে আমাদের অ্যালকোহলের যে রিঅ্যাকশনগুলো মেটালের সাথে কিভাবে রিঅ্যাকশন করছে, ঠিক আছে। সেখানে আমরা দেখব যে অ্যালকিন থেকে কিভাবে অ্যালকোহল তৈরি হচ্ছে, জলের H3O+ বা H2 ক্যাটালিস্টের মাধ্যমে H+ ক্যাটালিস্টের মাধ্যমে কিভাবে অ্যালকোহল বানানো হচ্ছে, সেই জায়গাগুলো হাইড্রোবোরেশন অক্সিডেশন, এই জিনিসগুলো আমরা দেখব। কিছু ইম্পর্টেন্ট নেম রিঅ্যাকশন আছে সেখানে, ঠিক আছে। তো স্টুডেন্টস তোমাদেরকে এই যে ভিডিও এটাতে যদি কিছুটা হলেও হেল্প করা গেছে তো ডেফিনেটলি তোমরা তোমাদের বন্ধুদের সাথে এটি শেয়ার করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো স্টুডেন্টস আজকে এখানে থাক। থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে।